হ্যালো বাবুরা, তোমরা কেমন আছো? আজ আমরা ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ টপিকস দেখে নেব। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। কিভাবে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমরা জেনে নেব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা শেয়ার করে দেবে। দেখো, এই বোর্ডে যে ছবিটা দেওয়া আছে এটা একটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ দেওয়া আছে। দেহকেন্দ্রিক ঘনকাকার আমি একটু তোমাদের বুঝাই ব্যাপারটা কি। এটা একটা ধরো সাপোজ এটা একটা দেহকে সরল ঘনকাকার একক কোষ, মানে প্রত্যেকটা কর্নারে একটা করে কণা আছে, এবং যদি এর মিডিল পোর্শানে মানে এই পোর্শানে যদি একটা কণা দিয়ে দেওয়া হয়, এটাকে হয়ে যাবে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। আর একটাই কথা বলি, এই যে প্রত্যেকটা কণা একে অপরের সঙ্গে টাচিং অবস্থায় আছে, মানে এই কণাটা দেহকেন্দ্রের কণা আর এই কণা একে অপরের সঙ্গে প্রত্যেকটা কণা কীরকম আছে, এই টাচিং অবস্থায়, মানে এখানে যেরকম আছে এই অবস্থায়। এবার এর প্যাকিং দক্ষতা আমরা কি করে নির্ণয় করব? এর প্যাকিং দক্ষতা করব, ধরি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য সমান এ ধরে নাও। ওকে, এবারে তুমি কি করবে না, প্যাকিং দক্ষতা মানে আমরা কি জানি, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের আয়তন, আর আমাদের কি বের করাতে হবে, এই কেলাস অণু দ্বারা অধিকৃত আয়তন। এই দুটোর ভগ্নাংশকে আমরা বলবো কি প্যাকিং দক্ষতা। তাহলে এখন আমরা কি করতে পারি না, ত্রিভুজ এ সিবি থেকে পাই, ত্রিভুজ এ সিবি। ওকে, ত্রিভুজ এসিবি থেকে পাই কি পাই, এখান থেকে দেখো এই এবিটা এখানে কর্ণ হয়ে যাচ্ছে, আর তার মানে হয়ে যাচ্ছে এবি স্কোয়ার সমান, এখান থেকে পেয়ে যাচ্ছি এবি স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছি, এসি স্কোয়ার, ওকে, প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে তাহলে এ বি সমান পেয়ে যাচ্ছি √OF এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখান থেকে এবিকে ধরে নাও, এবি সমান কত দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, তার মানে এখানে বি পুট করে দাও, আর √OF এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি এর মান এ স্কোয়ার প্লাস বি এর মান এ স্কোয়ার। কেন, ঘনকের তো আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ধরে নিয়েছি, এ ধরে নিয়েছি। ওকে, তাহলে যেটা দাঁড়িয়ে গেল এখান থেকে বি সমান কি বেরিয়ে গেল, √2a। বি সমান বেরিয়ে গেল কি না, √2a। এটা একটা পেয়ে গেলাম পার্ট। এরপরে আমরা বের করে নেব কি না, ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে এ ডি বি, এই ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ এ ডি বি থেকে পাই, ত্রিভুজ এডিবি থেকে কি পাই, দেখো না, এডিবি থেকে পাই যেটা কর্ণ, কোনটা হচ্ছে এখানে কর্ণ, এডি কর্ণ। ওকে, তাহলে এডি কর্ণ, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে কি, লম্ব স্কোয়ার, লম্ব মানে বিডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে এবি স্কোয়ার। তাহলে এখান থেকে এডি সমান পেয়ে যাব কি, √OF বিডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে এডি সমান কি আছে, কি ধরেছি, ডি ধরেছি, এডি সমান আমরা ধরেছি ডি, তাহলে এখানে ডি পুট করে দিলাম। আর বিডি মানে কি আছে আমাদের, বিডি মানে তো এ আছে, বাহু এ, √OF এ আর এ স্কোয়ার প্লাস এখানে আছে এবি সমান আছে বি স্কোয়ার, এবি সমান আছে বি স্কোয়ার। ওকে,
এখানে আমরা দুটো মান পেয়ে যাচ্ছি, ভ্যালু পেয়ে যাচ্ছি কি না ডি, এই ডি সমান পেয়ে যাচ্ছি, ডি সমান কী পাচ্ছি আমরা, ডি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আর প্লাস 2r প্লাস আর সমান হয়ে যাচ্ছে তাহলে ডি সমান 4r। এটা একটা মান পেয়ে গেলাম। আরেকটা মান পেয়ে গেলাম, বি এর মান তো এখানে বের করেছিলাম √2a, তাহলে ডি সমান এখানে 4r পুট করে দাও আর √a স্কোয়ার প্লাস বি এর মান √2a মানে √2 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে √2 এর হোল স্কোয়ার মানে কি দাঁড়িয়ে যাচ্ছে না 4r ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। ওকে, সমান হয়ে যাচ্ছে, এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে না √3 a স্কোয়ার 4r সমান বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তার মানে এখান থেকে 4r ইকুয়ালটা আমরা পেয়ে যাবো কি না √3a। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়ে যাবো √3a। এখান থেকে একটা রিলেশান তোমাদের মনে রাখতে হবে, যে রিলেশানটা মনে রাখতে হবে সেটা কি, এটা অনেক ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ করার ক্ষেত্রে এটা কাজে লাগবে তোমাদের, বিভিন্ন রকম ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে। রিলেশানটা আর ইকুয়াল টু কি মনে রাখতে হবে, আর ইকুয়াল টু √3/4a। নিউমারিক্যালগুলো সলভ করতে এটা কাজে লাগবে। এরপরে দেখো, তাহলে এখান থেকে আমরা যদি কি বের করে নিই, এটা বের করে নিই, এখান থেকে a সমান আমরা পেয়ে যাব কি, a সমান পেয়ে যাব 4/√3 ইন্টু আর। তাহলে আর আমরা ঘনক্ষেত্র আয়তন জানি, ঘনকাকার একক কোষের আয়তন জানি a³, তাহলে a³ সমান বেরিয়ে যাবে, a³ সমান বেরিয়ে যাবে 4/√3 আর এর হোল কিউব সমান কি বেরিয়ে যাবে 64/3√3 r³, 64/3√3 r³। এটা বেরিয়ে গেল ঘনকাকার একক কোষের আয়তন। আর আরেকটা বিষয় যেটা জানি আমরা, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা কত, কণার সংখ্যা জেড ইকুয়াল টু, কণার সংখ্যা জেড ইকুয়াল টু আমরা কত জানি, জেড ইকুয়াল টু জানি 2। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা দুটো কণা থাকতে পারে, এবং কণা দ্বারা অধিকৃত আয়তন কত, কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন 2 × 4/3 πr³। ওকে, 2 × 4/3, 4/3 πr³ হয়। তাহলে এটা বেরিয়ে যাচ্ছে কত, এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি তাহলে 8/3 πr³। ওকে, তাহলে আমাদের প্যাকিং দক্ষতা মানে আমরা কি জানি, প্যাকিং দক্ষতা, প্যাকিং ইফিসিয়েন্সি, প্যাকিং ইফিসিয়েন্সি আমরা কি জানি, প্যাকিং ইফিসিয়েন্সি মানে আমরা জানি কণা দ্বারা অধিকৃত আয়তন, আমাদেরকে বের করাতে হবে কি না কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন। এই দুটোকে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। ওকে, তাহলে দেখো এটাকে যদি ভাগ করানোর পর কি আসে, দেখো না কণা দ্বারা অধিকৃত আয়তন কত 8/3 πr³, আর এটা হচ্ছে 64/3√3 r³। তাহলে এটা ক্যালকুলেশান করলে বেরিয়ে যাবে 0.68, মানে তার মানে প্যাকিং ইফিসিয়েন্সিটা কত বেরাচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে না, প্যাকিং ইফিসিয়েন্সি ইকুয়াল টু 68%, প্যাকিং ইফিসিয়েন্সি হচ্ছে 68%, আর ফাঁকা স্থানের পরিমাণ আছে কত 32%, ফাঁকা স্থানের পরিমাণ 32%। ওকে, আশা করি তোমরা এই দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা এই টপিকটা বুঝতে পেরেছো। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা কেলাসাকার পদার্থের ঘনত্ব নির্ণয় করে নেব। কেলাসাকার পদার্থের ঘনত্ব নির্ণয় করতে হলে আমাদের এই বিষয়টা প্রথমে মনে রাখতে হবে কি না, কেলাসাকার পদার্থের একক কোষের ঘনত্ব উক্ত পদার্থের কেলাসের ঘনত্ব তথা পদার্থের ঘনত্বের সমান। মানে কোনো কেলাসাকার পদার্থের একক কোষের যেটাই ঘনত্ব হবে সেটাই হবে ওই কেলাসাকার পদার্থের ঘনত্ব। আমরা
ঘনত্ব সমান জানি কি না ভর বাই আয়তন। ঘনত্ব সমান আমরা কি জানি ভর বাই আয়তন। মানে তোমাকে এখান থেকে একক কোষের ভর এবং একক কোষের আয়তন বের করাতে হবে। আগে একক কোষের ভরটা আমরা কি করে নির্ণয় করব? ধরি একক কোষে পরমাণুর সংখ্যা ইকুয়াল টু জেড। একক কোষ গঠনকারী পদার্থের পারমাণবিক ভর ইকুয়াল টু এম ধরে নাও। ওকে, একক কোষ গঠনকারী পদার্থের পারমাণবিক ভর এম। তাহলে একক কোষের প্রতিটি পরমাণুর ভর সমান হয়ে যাবে কি এম বাই এন। মানে পদার্থের পারমাণবিক ভরকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি, যেটা পাবো সেটাই হয়ে যাবে একক কোষের প্রতিটি পরমাণুর ভর। এইবার আমরা কি করব, একক কোষে কণার সংখ্যা, পরমাণুর সংখ্যা তো জেড জানি, তাহলে এখান থেকে বের করে নিতে পারবো একক কোষের ভর। একক কোষের ভর সমান কি পরমাণুর সংখ্যা ইন্টু প্রতিটি পরমাণুর ভর এম বাই এন। এটা হয়ে গেল একক কোষের ভর। পরে একক কোষের আয়তন কি করে বের করাবো? একক কোষের যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, যদি একক কোষের বাহুর দৈর্ঘ্য সমান এ হয়, তাহলে একক কোষের আয়তন কি হয়ে যাবে? একক কোষের আয়তন সমান হয়ে যাবে এ কিউব। একক কোষের আয়তন সমান আমরা পেয়ে যাব কি না এ কিউব। ওকে, তাহলে একক কোষের ঘনত্ব তাহলে কি হবে না একক কোষের ঘনত্ব সমান কি হবে না ভর বাই আয়তন। ভর তো আছে আমাদের, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে এম ইন্টু জেড ইন্টু এম ডিভাইডেড বাই এ কিউ ইন্টু দাঁড়িয়ে যাচ্ছে কত না এন। ওকে, এটাকে রো ধরে নাও। ওকে, এটাই হলো কেলাসের ঘনত্ব। ওকে, এটা হলো আমাদের কি কেলাসের ঘনত্ব। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে আমি কিছু নিউমারিক্যাল করাচ্ছি তোমাদের। তোমরা এই নিউমারিক্যালটা একটু দেখে নাও। একটি ধাতু পারমাণবিক ভর তার দেওয়া আছে, ধাতুটির পারমাণবিক ভরটা দেওয়া আছে এখানে 75 বলা আছে। ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 অ্যাংস্ট্রম। আচ্ছা, পারমাণবিক ভরটা দেওয়া আছে কত? এমটা দেওয়া আছে 75। আচ্ছা, এটা বলেছে ঘনকাকার কেলাস গঠন করে। এটা বলা নেই যে সরল কি দেহকেন্দ্রিক বা পৃষ্ঠকেন্দ্রিক, এটা বলা নেই এখানে। উক্ত একক কোষের বাহুর দৈর্ঘ্য এর সমান দেওয়া আছে 5 অ্যাংস্ট্রম। 5 অ্যাংস্ট্রম মানে এখান থেকে তোমাকে একে সেন্টিমিটার ট্রান্সফার করে নিতে হবে। 5 × 10⁻⁸ সেন্টিমিটার। আর তার ঘনত্ব দেওয়া আছে, রোটা দেওয়া আছে। রোটা কত? রোটা দেওয়া আছে 2
গ্রাম পার সেমি কিউব। ওকে, তাহলে এখানে তো এন তো আমরা জানি, এন তো কত না 6.022 ইন্টু 10⁻23 এটা জানি। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি জানি, ঘনত্বের সূত্র, ঘনত্ব রো সমান আমরা কি জানি, রো সমান জানি এম ইন্টু জেড ডিভাইডেড বাই এ কিউ ইন্টু এন। এখান থেকে আমরা জেডটা বের করে নিতে পারবো। যদি জেডটা আমরা ক্যালকুলেশন করি কীভাবে বেরাবে না রো ইন্টু এ কিউ ইন্টু এন ডিভাইডেড বাই এম। তাহলে রো সমান কত, ঘনত্ব সমান আছে কত দেওয়া আছে না 2 ইন্টু এর মান কত দেওয়া আছে, এর সমান দেওয়া আছে 5 ইন্টু 10⁻⁻8 হোল কিউব ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম দেওয়া আছে 75। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 2, মানে জেডের মান এখানে ইন্ডিকেট করে দিচ্ছে 2। জেডের মান 2 মানে অবশ্যই কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা 2। কোন ধরনের একক কোষে আছে না দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা আমরা জানি 2। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের সূত্র কি হবে না, দেহকেন্দ্রিক ঘনকাকাশের কি বলেছে, পরমাণুর ব্যাসার্ধ মানে আর ইকাল টু কী বের করাতে হবে, √3/4 ইন্টু এ। তাহলে এর সমান এখানে পুট করে দাও √3/4 ইন্টু 5 ইন্টু 10⁻⁻8। বাস, তাহলে এই প্রবলেমটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এইভাবে আমরা এই ব্যাসার্ধটা পেয়ে যাব, তোমরা মানটা বের করে নেবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও।